আজকে আমরা পড়ব হিন্দু ম্যারেজ অ্যাক্টের জুরিসডিকশন অ্যান্ড প্রসিডিওর সেকশন 19 থেকে 21C। সেকশন 19 বলছে কোর্ট টু উইচ পিটিশনস শ্যাল বি প্রেজেন্টেড এভরি পিটিশনস আন্ডার দিস অ্যাক্ট শ্যাল বি প্রেজেন্টেড টু দ্য ডিস্ট্রিক্ট কোর্ট উইদিন দ্য লোকাল লিমিটস অফ হুজ অর্ডিনারি অরিজিনাল সিভিল জুরিসডিকশনস। সেকশন 19 কোর্ট টু উইচ পিটিশন শ্যাল বি প্রেজেন্টেড বলছে মানে কোথায় আমরা পিটিশন দিতে। এই ধারায় বলা হচ্ছে যে এই আইনের অধীনে যে কোনো পিটিশন যেমন বিচ্ছেদ, বিবাহ, বাতিল, পুনঃস্থাপন ইত্যাদি কোন আদালতে দাখিল করা যাবে, মানে কোন আদালতে আমি পিটিশন ফাইল করতে পারবো। তাহলে আইনি অনুযায়ী পিটিশন ডিস্ট্রিক্ট কোর্টে দাখিল করতে হবে। তবে শর্ত হলো যে ওয়ানে বলছে দ্য ম্যারেজ ওয়াজ সলেমনাইজড, মানে যেখানে বিয়ে হয়েছে, তাহলে যে জেলার মধ্যে বিয়ে হয়েছিল সেই জেলা আদালতে মামলা করা যাবে যদি আমি ডিভোর্স নিতে চাই। দুয়ে বলছে দ্য রেসপন্ডেন্ট at the time of the presentations of the petitions resides or, তাহলে বিবাদী যেখানে থাকছেন মানে রেসপন্ডেন্ট যেখানে থাকছেন, তাহলে পিটিশন দাখিলের সময় যেদিকে মামলা হবে অর্থাৎ যার বিরুদ্ধে মামলা হবে তাকে তিনি যেই জায়গায় থাকছেন সেই জেলা আদালতে মামলা করা যাবে। তিনি বলছে দ্য পার্টিজ টু দ্য ম্যারেজ লাস্ট রিসাইডেড টুগেদার, তাহলে যেখানে স্বামী স্ত্রী শেষবার একসাথে ছিলেন, স্বামী স্ত্রী একসাথে শেষবার যে জায়গায় থাকছে সেই জেলার আদালতে মামলা করা যাবে। এতে বলছে ইন কেস দ্য ওয়াইফ ইজ দ্য পিটিশনার ওয়্যার শি ইজ রিসাইডিং অন দ্য ডেট অফ প্রেজেন্টেশনস অফ দ্য পিটিশনস, তাহলে স্ত্রীর জন্য এটা বিশেষ সুবিধা যদি স্ত্রী পিটিশনার হন, মানে স্ত্রী ডিভোর্স চাচ্ছে, ঠিক আছে, তিনি যেখানে বর্তমানে থাকছেন সেই জেলা আদালতের মামলা করতে পারবেন। এটা শুধু মহিলাদের জন্য সুবিধা রয়েছে 1976 এর সংশোধনীতে যোগ করা হয়েছিল। চারে বলছে দ্য পিটিশনার ইজ রিসাইডিং অ্যাট দ্য টাইম of the presentations of the petitions in case where the respondent is at that time residing outside the territories to which this act extends or has not been heard of as being alive for a period of 7 years or more by those persons who would naturally have heard of him if he were alive. Petitioner residence in exceptional case, বিশেষ পরিস্থিতিতে যদি বিবাদী রেসপন্ডেন্ট এই আইনের আওতার বাইরে থাকেন অথবা 7 বছর বা তার বেশি সময় ধরে তার কোনো খবর পাওয়া যায় না, মিসিং মানে প্রিজিউমড ডেট বলে হিসাবে ধরে নেওয়া হবে, তাহলে যেখানে পিটিশনার থাকছেন সেই জেলা আদালতের মামলা দাখিল করা যাবে। তাহলে এবার তোমাদেরকে সহজ ভাষায় বলি, কোনো স্বামী বা স্ত্রী যদি হিন্দু ম্যারেজ অ্যাক্টের অধীনে মামলা যেমন ডিভোর্স, রেস্টিটিউশনস, অ্যানুলমেন্ট ইত্যাদি করতে চান, যেখানে বিয়ে হয়েছিল সেখানে মামলা করতে পারেন। স্বামী বা স্ত্রী মানে রেসপন্ডেন্ট যার বিরুদ্ধে মামলা হচ্ছে সে যেখানে থাকছে সেখানে মামলা হতে পারে। যেখানে তারা শেষবার একসাথে ছিলেন সেখানে মামলা হতে পারে। স্ত্রী চাইলে নিজের বর্তমান বসবাসের জায়গায়ও থেকেও সে মামলা করতে পারে। বিশেষ ক্ষেত্রে স্বামী যদি বিদেশে থাকলে বা 7 বছরের বেশি সময় ধরে নিখোঁজ হলে নিজের জায়গা থেকেও মামলা করা যাবে। তাহলে উদাহরণ বলি, ধরো অমিত ও মিনা কলকাতায় বিয়ে করেছে কিন্তু পরে দিল্লিতে থাকতো, মিনা এখন ব্যাঙ্গালোরে থাক, তাহলে মিনা মামলা করতে পারেন কলকাতায় যেখানে বিয়ে হয়েছিল, দিল্লিতে যেখানে শেষবার তারা একসাথে ছিলেন, বা ব্যাঙ্গালোরে কারণ স্ত্রী বর্তমান সেখানে আছে মানে ব্যাঙ্গালোরে আছে। এবার দেখা যাচ্ছে দুয়ে বলছে যে সুবীর বিদেশে চলে গেছে এবং 7 বছর ধরে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, তাহলে স্ত্রী কলকাতায় থাকেন, স্ত্রী কলকাতার আদালতেই মামলা করতে পারবেন, ঠিক আছে। নেক্সট সেকশন 20 কন্টেন্টস অ্যান্ড ভেরিফিকেশনস অফ পিটিশনস। এভরি পিটিশনস presented under this act shall state as distinctly as the nature of the case permits the facts on which the claim to relief is founded, and except in a petitions under section 11 shall also state that there is no collusions between the petitioner and the other party to the marriage. Section 20 contains the verifications of petitioner। কি বলছে যে পিটিশনারের বিষয়বস্তু, আমরা যখন পিটিশন দিই মানে যখন ডিভোর্স নেওয়ার জন্য যে আমরা লিখি না যে এই হয়েছে, এই নির্যাতন আমার সাথে হয়েছে, তাহলে ওই ভিতরে যে আমরা গল্পটা লিখি কিভাবে বিয়ে হলো, কবে বিয়ে হলো, তারপর স্বামী কিভাবে অত্যাচার করলো বা কি হয়েছে, ওই যে পুরো বিষয়বস্তু ওটার ওই প্রতিটি পিটিশনের যেমন ডিভোর্স, নালিটি, জুডিশিয়াল সেপারেশন ইত্যাদি মামলার জন্য যে তথ্য বা ঘটনা মানে ফ্যাক্টস ভিত্তি সেগুলো যতটা সম্ভব পরিষ্কারভাবে ও বিস্তারিতভাবে উল্লেখ করতে হবে। এবং এক্সেপশন শুধুমাত্র সেকশন 11 মানে ভয়েড ম্যারেজের
মামলা বাদে প্রতিটি পিটিশনে এতটাই স্পষ্ট লিখতে হবে যে পিটিশনার এবং অন্য পক্ষের মধ্যে কোনো ধরনের কলিউশন মানে চক্রান্ত, সমঝোতা, মিলিত ষড়যন্ত্র নেই, এটা বুঝিয়ে দিতে হবে কোর্টকে। অর্থাৎ মামলাটি ভুইয়া বা সাজানো নয়, বরং সত্যিকার ভিত্তি করে মামলাটি লেখা হয়েছে, এটা কোর্টকে বোঝাতে হবে। দুই বলছে দ্য স্টেটমেন্ট কন্টেন্ট ইন এভরি পিটিশনস আন্ডার দিস অ্যাক্ট শ্যাল বি ভেরিফাইড বাই দ্য পিটিশনার অর সাম আদার কম্পিটেন্ট পার্সনস ইন দ্য ম্যানার রিকোয়ার্ড বাই ল ফর দ্য ভেরিফিকেশনস অফ প্লেন্স অ্যান্ড মে অ্যাট দ্য হিয়ারিং বি রেফার্ড টু অ্যাজ এভিডেন্স। ভেরিফিকেশনস অফ পিটিশনারের সত্যায়ন বা স্বাক্ষর মানে সই। প্রতিটি পিটিশনের বক্তব্য স্টেটমেন্ট পিটিশনার নিজে অথবা অন্য কোনো কম্পিটেন্ট পার্সনস যিনি আইনত অনুমোদিত মানে লয়ার বা অ্যাডভোকেট দ্বারা সিগনেচার মানে ভেরিফাইড হতে হবে। এই ভেরিফিকেশন হবে সিপিসি অনুযায়ী প্লেন্ট বিবাদী পিটিশন যাচাই করার নিয়ম মেনে। আদালত শুনানির সময় এই ভেরিফাইড স্টেটমেন্টগুলোকে এভিডেন্স মানে প্রমাণ হিসাবে বিবেচনা করা যেতে পারে। ঠিক আছে, তাহলে কি বলছে যে কোনো মামলা করার সময় যেমন ডিভোর্স হোক, মামলার কারণ যেমন নির্যাতন, ডিজার্শনস, পরকীয়া ইত্যাদি পরিষ্কারভাবে লিখতে হবে। দুয়ে বলছে যে সেটা সেকশন 11 ভয়েড ম্যারেজের মামলা নয়, তবে মামলার মধ্যে লিখিত হবে যে আমি এবং আমার স্বামী স্ত্রীর মধ্যে কোনো সাজানো সমঝোতা নেই, মামলাটি আসল। তিনি বলছে মামলার মধ্যে যে লেখা হলো সেটা পিটিশনার বা অন্য অনুমোদিত ব্যক্তি মানে লয়ার বা অ্যাডভোকেট সত্য বলে যাচাই করে সই করবেন। শুনানির সময় আদালত এই ভেরিফাইড স্টেটমেন্টকে প্রমাণ হিসাবে ব্যবহার করতেও পারে। উদাহরণ ধরো মিনা ও তার স্বামী অমিতের বিরুদ্ধে ডিভোর্স মামলা করলেন, তাহলে তার পিটিশনে তিনি লিখবেন কবে বিয়ে হয়েছে, কবে থেকে আলাদা থাকছেন, কি ধরনের নির্যাতন বা সমস্যা হয়েছে। তিনি আরও লিখবেন যে আমি ও এবং আমার স্বামীর মধ্যে কোনো কলিউশন নেই। পিটিশনার শেষে তিনি নিজে সই করবে মানে সাইন উইথ ভেরিফিকেশনস। আদালতে এটা প্রাইমারি এভিডেন্স হিসেবে দেখা যাবে। সংক্ষেপে কি বলছে, তাহলে ফার্স্টে রয়েছে পিটিশন, স্পষ্টভাবে ফ্যাক্ট এবং ডিক্লারেশন নো কলিউশনস দিয়ে লিখতে হবে। পিটিশন অবশ্যই ভেরিফাইড মানে সই করে সেটাকে গ্রহণযোগ্য ভেরিফাইড বলে সিগনেচার করতে হবে, না তো ওটা গ্রহণযোগ্য হবে না। আর তিনে বলছে যে ভেরিফাইড স্টেটমেন্ট প্রমাণ হিসেবে ব্যবহারযোগ্য হবে। সেকশন 21 অ্যাপ্লিকেশনস অফ অ্যাক্ট 5 of 1908 subject to the other provisions contained in this act and to such rules as the High Court may make in this behalf. All proceedings under this act shall be regulated as far as may be by the Code of Civil Procedure 1908. তাহলে সেকশন 21 এ অ্যাপ্লিকেশনস অফ অ্যাক্ট 5 of 1908 কোড অফ সিভিল প্রসিজিওরে কি বলছে যে মূল বিধান হিন্দু ম্যারেজ অ্যাক্টের 1955 এর অধীনে যেসব মামলা বা প্রক্রিয়া মানে প্রসিডিংস হয় সেগুলো সিভিল কোড অফ প্রসিজিওর মানে হচ্ছে সিপিসি অনুযায়ী চলবে। তবে এর সাথে এই অ্যাক্টের অন্য যে বিশেষ বিধান মানে স্পেশাল যে প্রভিশনগুলো রয়েছে আছে এবং হাইকোর্টের কর্তৃক তৈরি নিয়ম মানে রুলস সেগুলোও মানতে হবে। ধরো সহজ ভাষায় বলি যে হিন্দু ম্যারেজ অ্যাক্টের মামলায় সাধারণত দেওয়ানি মামলা মানে সিভিল কেসের মতনই চলবে। ঠিক আছে, কারণ সিপিসির নিয়ম যেমন প্লেন্ট, সামান্স, এভিডেন্স, ডিক্রি, অ্যাপিল ইত্যাদি এখানে কিন্তু প্রযোজ্য হয়, মানে এইগুলো কিন্তু এখানে ইউজ হয়। তবে হিন্দু ম্যারেজ অ্যাক্টের বিশেষ বিধান যেমন ডিভোর্সের গ্রাউন্ডসগুলো, মেনটেনেন্সগুলো, নালিটি ইত্যাদি যদি সিপিসির কোনো নিয়মের সাথে কনফ্লিক্ট করে মানে সিপিসির মধ্যে যে নিয়মগুলো রয়েছে তার মধ্যে এই গ্রাউন্ডসগুলো ঠিক ফিট আসছে না, তখন কি হবে যে হিন্দু ম্যারেজ অ্যাক্টের যে বিধান রয়েছে সেইগুলো আগে কার্যকর হবে, মানে সেইগুলোকে প্রথম রাখা হবে এবং যে হাইকোর্টে এই বিষয়ে আলাদা রুলস করতে পারে যেমন মামলা দ্রুত ডিসপোজাল করা, এভিডেন্সের পদ্ধতি ইত্যাদি, এইগুলো তখন হাইকোর্টের ডিসিশন নেবে। তখন আর কিন্তু ওই সিপিসির নিয়ম অনুযায়ী টাইম লিমিটেশন অনুযায়ী কিন্তু আর চলবে না। উদাহরণ বলি, ডিভোর্স মামলায় মিনা ডিভোর্সের জন্য ফ্যামিলি কোর্ট বা ডিস্ট্রিক্ট কোর্টে পিটিশন করলেন। মামলার প্রক্রিয়া যেমন নোটিশ জারি, উত্তর দাখিল, প্রমাণ পেশ করা, শুনানি সিপিসি অনুসারে হবে। ঠিক, কিন্তু গ্রাউন্ডস ফর ডিভোর্সে যেমন হচ্ছে ক্রুয়েলটি, ডিজার্শন এগুলোর কি হয়, এগুলো অনেক যদি সিপিসি অনুযায়ী চলি তাহলে অনেক লেট হয়ে যাবে। তাহলে এইগুলো হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী নির্ধারিত হয়, সিপিসি দিয়ে কিন্তু হয় না। সংক্ষেপে বলি, হিন্দু ম্যারেজ অ্যাক্টের মামলা সিভিল প্রসিজিওর কোড অনুসারে পরিচালিত হবে। তবে হিন্দু ম্যারেজ অ্যাক্টের নিজের বিধান প্লাস হাইকোর্টের যে তৈরি নিয়মগুলো রয়েছে সেইগুলো সিপিসির উপর প্রাধান্য পাবে, মানে সিপিসির থেকে বেশি ইম্পর্টেন্ট দেওয়া হবে।
Section 21A power to transfer petitions in certain cases. 1 where এতে বলছে a petitions under this act has been presented to a district court having jurisdictions by a party to a marriage praying for a decree for judicial separations under this sections 10 or for a decree of divorce under sections 13 and b তে বলছে another petitions under this act has been presented thereafter by the other party to the marriage praying for a decree for judicial separations under section 10 or for a decree of a divorce under section 13 on any ground whether in the same district court or in a different district court in the same state or in a different state. The petition shall be dealt with as is specified in subsection 2. তাহলে section 21 এ power to transfer petitions in a certain case তাহলে মূল বিধান হচ্ছে subsection 1 এই ধারার মূলত সেই পরিস্থিতি কভার করে যেখানে স্বামী ও স্ত্রীর দুজনেই আলাদা আলাদা পিটিশন করে থাকেন। জুডিশিয়াল সেপারেশন মানে সেকশন 10 বা ডিভোর্স যেমন হচ্ছে সেকশন 13। এর জন্য শর্ত কি যে একজন স্ত্রী বা স্বামী প্রথমে ডিস্ট্রিক্ট কোর্টে পিটিশন করলেন জুডিশিয়াল সেপারেশন বা ডিভোর্সের জন্য, পরে অন্য স্পাউসও পিটিশন করলেন জুডিশিয়াল সেপারেশন বা ডিভোর্সের জন্য যে কোনো গ্রাউন্ডে যে কোনো ডিস্ট্রিক্ট কোর্টে একই রাজ্যে বা ভিন্ন রাজ্যে। সহজভাবে বলি যদি স্বামী স্ত্রী উভয়ে আলাদা পিটিশন করে থাকেন চাই সেটা একই জায়গায় হোক বা ভিন্ন রাজ্যে হোক তাহলে সেকশন 21 এর মাধ্যমে ওই দুই পিটিশন একত্রে কনসলিডেট করার বিধান আছে। উদ্দেশ্য একই দাম্পত্যকে নিয়ে আলাদা আলাদা মামলায় ভিন্ন ভিন্ন আদেশে কনফ্লিক্ট অর্ডারস না হয়। মানে কি হচ্ছে ধরো একই রাজ্যে স্ত্রী কলকাতায় ডিভোর্স পিটিশন করলেন, স্বামী পরে শিলিগুড়িতে জুডিশিয়াল সেপারেশন পিটিশন করলেন, ঠিক। এবার সেকশন 20A অনুযায়ী শিলিগুড়ির মামলা কলকাতায় ট্রান্সফার হয়ে যাবে। কেন? কারণ যখন স্ত্রী কলকাতায় ডিভোর্স পিটিশন করছে তার মানে তার স্বামীকে সমন দিয়ে ডেকে পাঠাতে হচ্ছে, তাহলে সেই স্বামী আবার শিলিগুড়ি দিয়ে কলকাতায় আসবে। কোর্ট কি করবে আবার যখন শিলিগুড়িতে স্বামী জুডিশিয়াল সেপারেশনের জন্য ফাইল করছে তাহলে এদিকে স্ত্রীকেও সমন দিয়ে পাঠাবে, স্ত্রীকে তখন শিলিগুড়িতে যেতে হবে। তাহলে একই জিনিসের জন্য মামলা দুই জায়গায় দুটো কোর্ট আলাদা আলাদা করে কনফ্লিক্ট করবে না, আলাদা আলাদা করে চালাবে না। কারণ দেখা যাচ্ছে যে এদিকে স্ত্রীর কলকাতায় যে ডিভোর্স ফাইল হয়েছে সেই দিকে জাজ দেখা যাচ্ছে যে ডিভোর্সের জন্য করে দিল ফাইল, ঠিক আছে, আর ওইদিকে শিলিগুড়িতে বললো যে জুডিশিয়ালের জন্য তোমরা জুডিশিয়ালের টাইম পিরিয়ড দিয়ে দিল। তাহলে দুই জায়গায় দুটো জজ আলাদা আলাদা অর্ডার দিচ্ছে, তাহলে এই অর্ডারে যাতে কনফ্লিক্ট না হয় তাই তখন কি করবে কোনো একদিকে কেসটা ট্রান্সফার হয়ে যাবে, হয় কলকাতা থেকে শিলিগুড়িতে ট্রান্সফার হবে আর নয়তো শিলিগুড়ি থেকে কলকাতায় ট্রান্সফার হবে। এবার দুয়ে কি বলছে যে ভিন্ন রাজ্যে মানে টোটালি আলাদা স্টেটে স্বামী দিল্লিতে ডিভোর্স পিটিশন করলো, স্ত্রী পরে কলকাতায় ডিভোর্স পিটিশন করলো, তাহলে সেকশন 21 অনুযায়ী কলকাতায় মামলাটি দিল্লির আদালতে ট্রান্সফার করা হবে। সংক্ষেপে বলি সেকশন 21A মাল্টিপল পিটিশন সেকশন 10 or 13 ফাইল্ড বাই হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ সব পিটিশনই একত্রিত হবে, ডিসপোজ হবে। ফাইনাল ডিসিশন দেবে সেই আদালত যেখানে প্রথম পিটিশন দাখিল হয়েছিল। দুয়ে কি বলছে ইন আ কেস ওয়্যার সাবসেকশন 1 অ্যাপ্লাইজ এ ইফ দ্য পিটিশনস আর প্রেজেন্টেড টু দ্য সেম ডিস্ট্রিক্ট কোর্ট বোথ দ্য পিটিশনস শ্যাল বি ট্রাইড অ্যান্ড হিয়ার্ড টুগেদার বাই দ্যাট ডিস্ট্রিক্ট কোর্ট। সেকশন 21A পাওয়ার টু ট্রান্সফার পিটিশনস ইন সার্টেন কেসেস। সাবসেকশন 2তে বলছে যখন সাবসেকশন 1 শর্ত প্রযোজ্য হয় মানে স্বামী স্ত্রী উভয়ে সেকশন 10 বা 13 এর অধীনে আলাদা পিটিশন করেছেন তখন এতে বলছে ইফ সেম ডিস্ট্রিক্ট কোর্ট যদি একই ডিস্ট্রিক্ট কোর্ট হয় যদি দুটো পিটিশন একই ডিস্ট্রিক্ট কোর্টে দাখিল করা হয় তাহলে সেই ডিস্ট্রিক্ট কোর্ট দুটো পিটিশন একসাথে শুনানি ও নিষ্পত্তি করবে মানে মার্জ করে দেবে দুটো কেসকে। বিতে বলছে ইফ দ্য পিটিশনস আর প্রেজেন্টেড টু ডিফারেন্ট ডিস্ট্রিক্ট কোর্টস দ্য পিটিশনস প্রেজেন্টেড লেটার্স শ্যাল বি ট্রান্সফার্ড টু দ্য ডিস্ট্রিক্ট কোর্ট ইন উইচ দ্য আর্লিয়ার পিটিশনস ওয়াজ প্রেজেন্টেড অ্যান্ড বোথ দ্য পিটিশনস শ্যাল বি হিয়ার্ড অ্যান্ড disposed of together by the district court in which the earlier petitions was presented। তাহলে কি বলছে যদি ডিফারেন্ট ডিস্ট্রিক্ট কোর্ট হয় যদি দুটো পিটিশনস ভিন্ন ভিন্ন ডিস্ট্রিক্ট কোর্টে দাখিল করা হয় তাহলে যে পিটিশনের পরে দাখিল হয়েছিল সেটা আগের পিটিশন যেই ডিস্ট্রিক্টে কোর্ট হয়েছে সেখানে ট্রান্সফার হবে। এরপর দুটো পিটিশন একসাথেই ওই প্রথম ডিস্ট্রিক্ট কোর্টে শুনানি ও ডিসপোজ করা হবে। তিনি বলছে ইন কেস ওয়্যার ক্লজ বি অফ সাবসেকশন 2 অ্যাপ্লাইজ দ্য কোর্ট অর দ্য গভর্নমেন্ট অ্যাজ দ্য কেস মে বি
competent under the Code of Civil Procedure 1908 to transfer any suit or proceedings from the district court in which the later petitions has been presented to the district court in which the earlier petitions is pending shall exercise its powers to transfer such later petitions as if it had been empowered so to do under the said code. Subsection 3 তে বলছে যদি লেটার পিটিশনস টি অন্য ডিস্ট্রিক্ট কোর্ট থেকে আগের ডিস্ট্রিক্ট কোর্টে ট্রান্সফার করতে হয় তাহলে সিভিল প্রসিডিওর কোড 1908 সিপিসি অনুযায়ী অথরিটির পাওয়ার আছে যে কেস ট্রান্সফার করার, মানে হাইকোর্ট বা স্টেট গভর্নমেন্ট নির্দিষ্ট পরিস্থিতিতে সেই অথরিটি এই পাওয়ার ব্যবহার করে পরে পিটিশনকে আগের পিটিশনে পেন্ডিং থাকা ডিস্ট্রিক্ট কোর্টে ট্রান্সফার করবে। সহজভাবে বলি, যদি একই ডিস্ট্রিক্ট কোর্টে দুটো কেস ফাইল হয় একসাথে ট্রায়াল হবে, যদি ভিন্ন ডিস্ট্রিক্ট কোর্টে ফাইল হয় পরের কেস আগের ডিস্ট্রিক্ট কোর্টে ট্রান্সফার হয়ে একসাথে ডিসপোজ হবে। আর কেস ট্রান্সফারের জন্য পাওয়ার থাকবে সিপিসি অনুযায়ী কম্পিটেন্ট অথরিটি যেমন হাইকোর্ট বা গভর্নমেন্ট। উদাহরণ, স্ত্রী প্রথমে কলকাতা ডিস্ট্রিক্ট কোর্টে ডিভোর্স পিটিশন করলেন, ঠিক স্বামী পরে পাটনা ডিস্ট্রিক্ট কোর্টে জুডিশিয়াল সেপারেশন পিটিশন করলেন। সেকশন 21 অনুযায়ী পাটনার কেস কলকাতা ডিস্ট্রিক্ট কোর্টে ট্রান্সফার হবে। কলকাতা কোর্ট উভয় মামলাকে একসাথে শুনে ফাইনাল ডিসিশন দেবে। সেকশন 21B স্পেশাল প্রভিশনস রিলেটিং টু ট্রায়াল অ্যান্ড ডিসপোজাল অফ পিটিশনস আন্ডার দ্য অ্যাক্ট। দ্য ট্রায়াল অফ আ পিটিশনস আন্ডার দিস অ্যাক্ট shall so far as is practicable consistently with the interest of justice in respect of the trial be continued from day to day until its conclusions unless the court finds the adjournment of the trial beyond the following day to be necessary for reason to be recorded। তাহলে সেকশন 2B তে বলছে স্পেশাল প্রভিশন রিলেটিং টু দ্য ট্রায়াল অ্যান্ড ডিসপোজাল। ডে টু ডে ট্রায়াল, যে কোনো পিটিশন যেমন ডিভোর্স, জুডিশিয়াল সেপারেশন ইত্যাদি যখন কোর্টে শুনানি শুরু হবে তা যেন প্রতিদিন চলতে থাকে ডে টু ডে বেসিস যতক্ষণ না শেষ হয়। তবে যদি কোর্ট মনে করে পরের দিন শুনানি চালানো সম্ভব নয় তাহলে কারণ লিখিতভাবে উল্লেখ করে পরবর্তী তারিখে অ্যাডজর্ন করতে পারে। দুয়ে বলছে এভরি পিটিশনস আন্ডার দিস অ্যাক্ট শ্যাল বি ট্রাইড অ্যাজ expeditiously as possible under endeavor shall be made to conclude the trial within 6 months from the date to service of notice of the petitions on the respondent। টাইম লিমিট ফর ট্রায়াল, চেষ্টা করা হবে যেন পিটিশনের ট্রায়াল মানে মূল কেস নোটিশ সার্ভ হওয়ার পর থেকে 6 মাসের মধ্যে শেষ হয়, অর্থাৎ রেসপন্ডেন্টকে সামান বা নোটিশ দেওয়া হলো যেদিন সেদিন থেকে ম্যাক্সিমাম 6 মাসের মধ্যে ডিসপোজাল করার চেষ্টা করতে হবে। তিনে বলছে এভরি অ্যাপিল আন্ডার দিস অ্যাক্ট শ্যাল বি হিয়ার্ড অ্যাজ expeditiously as possible and endeavor shall be made to conclude the hearing within 3 months from the date of service of notice of appeal on the respondent। টাইম লিমিট ফর অ্যাপিল, যদি কেস নিয়ে অ্যাপিল হয় সেই অ্যাপিল যত দ্রুত সম্ভব ডিসপোজ করতে হবে, চেষ্টা করা হবে যেন অ্যাপিলের হিয়ারিং রেসপন্ডেন্টকে নোটিশ সার্ভ হওয়ার পর থেকে 3 মাসের মধ্যে শেষ হয়। সহজ ভাষায় আবার বলি, ডিভোর্স বা ম্যারেজ সম্পর্কিত মামলা প্রতিদিন শুনানি হওয়া উচিত। ট্রায়াল আইডিয়ালি 6 মাসের মধ্যে শেষ করতে হবে, অ্যাপিল আইডিয়ালি 3 মাসের মধ্যে ডিসপোজ করতে হবে। কিন্তু সত্যি কথা বলতে এরকম কি হয় না, কারণ এত ডিভোর্স কেস হয় আর এত পেন্ডেন্সি চলে আসে যে আর হয়ে ওঠে না। উদাহরণ বলি, স্ত্রী ডিভোর্স পিটিশন করলেন, সামান স্বামী পেলেন 1 জানুয়ারি, কোর্ট চেষ্টা করবে 30 জুনের মধ্যে কেস শেষ করতে। যদি পরে অ্যাপিল হয় এবং নোটিশ দেওয়া হলো 1 আগস্টে তাহলে কোর্ট চেষ্টা করবে অ্যাপিল 31 অক্টোবরের মধ্যে ডিসপোজ করতে। এবার বলি সেকশন 21C documentary evidence, notwithstanding anything in any enactment to the contrary or no document shall be inadmissible in evidence in any proceedings at the trial of a petitions under this act on the ground that it is not duly stamped or registered। section 21C documentary evidence কি বলছে, সাধারণত কোনো ডকুমেন্ট কোর্ট এভিডেন্স হিসাবে ব্যবহার করতে গেলে সেটা স্ট্যাম্প অ্যাক্ট বা রেজিস্ট্রেশন অ্যাক্টের নিয়ম মেনে দরকারি স্ট্যাম্প বা রেজিস্ট্রেশন
রেজিস্ট্রেশন থাকতে হয়। কিন্তু এই অ্যাক্ট হিন্দু ম্যারেজ অ্যাক্টের অধীনে চলা মামলায় যেমন ডিভোর্স, জুডিশিয়াল সেপারেশনস, রেস্টিটিউশনস ইত্যাদি কোনো ডকুমেন্ট শুধু স্ট্যাম্প বা রেজিস্ট্রেশন না থাকার কারণে ইনঅ্যাডমিসিবল হবে না। সহজ ভাষায় বলি, হিন্দু ম্যারেজ অ্যাক্টের মামলায় স্ট্যাম্প বা রেজিস্ট্রেশন না থাকলেও কোনো ডকুমেন্ট প্রমাণ হিসেবে কোর্টে দেওয়া যাবে। অর্থাৎ এই ধরনের মামলায় যাতে টেকনিক্যাল ডিফেক্টের কারণে না আটকে যায় তার জন্য বিশেষ ছাড় দেওয়া হয়েছে। এবার উদাহরণ ধরুন, স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। স্ত্রী প্রমাণ হিসেবে একটা বিয়ের অনুষ্ঠানের ছবি বা হাতে লেখা চিঠি জমা দিলেন, কিন্তু সেই ডকুমেন্ট প্রপার স্ট্যাম্প বা রেজিস্ট্রেশন করা হয়নি। এভিডেন্স অ্যাক্ট বা স্ট্যাম্প অ্যাক্টের সাধারণত সমস্যা হতো, কিন্তু সেকশন 21C অনুযায়ী কোর্ট সেই ডকুমেন্ট এভিডেন্স হিসাবে নিতে পারে। মানে এটা একটা স্পেশাল ছাড় দেওয়া রয়েছে হিন্দু ম্যারেজ অ্যাক্টে, যাতে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে নানান রকম এভিডেন্স হতে পারে, তো সেইগুলো যেন কোর্টকে তারা অ্যাজ এ এভিডেন্স পেশ করতে পারে। আজকের জন্য এতটুকুই, চলো।